ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য আইএমের চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য আপনার কাছে আসতে চাই। ডাক্তারবাবু, প্রমাণ লোপাট একটা কেসে, মানে আপনারাও যদি সাধারণত একটা কেস, কোনো পেশেন্ট সে অপারেশন টেবিলে রয়েছে, অর্ধেক পেট কাটা হয়ে গেছে, হঠাৎ করে যিনি ডাক্তার তিনি চলে গেলেন, অন্য কাউকে নিয়ে আসা হলো এবং সেখান থেকে শুরু করতে হলো একদম প্রাথমিকভাবে যা যা ওনার রিপোর্ট ছিল, যা যা প্রেসক্রিপশন ছিল সব দেখে ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর পেশেন্টকে অপারেট করা। পেশেন্ট তো অপারেশন টেবিলে হয়তো মারা যেতে পারে। ঠিক সেরকমভাবেই সিবিআই এমন একটা জায়গা থেকে এই কেসটা এলো এবং প্রথম থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। মানে জল্লাদদের উল্লাসের পরে আমরা বোধহয় দেখব। সন্দীপ ঘোষ, আপনাদের তো অ্যাপ্রিসিয়েট করা উচিত। সন্দীপ ঘোষের মতন এত ভয়ঙ্করভাবে ইরেজারের কাজ বোধহয় এ যাবৎকালে কেউ করেনি। প্রমাণ লোপাটের দেওয়াল তুলতে সেটা তাড়াতাড়ি করে ভাঙবার জন্য শুধুমাত্র একদিন লাগে, আর চিকিৎসকদের নিরাপত্তার দেওয়াল তুলতে আজ 3 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, কিছুই হয়নি। এখানে ডাইরেক্ট এভিডেন্স এবং ইনডাইরেক্ট এভিডেন্স যেগুলো রয়েছে, সফট এবং হার্ড এভিডেন্স, সেগুলোকে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণভাবে কিভাবে লোপাট করা যায় একদম শুরু থেকে তা প্রামাণ্য দলিল হিসেবে একের পর এক এসছে। প্রথমে তো সফট এভিডেন্সের মধ্যে যে ল্যাপটপের যে এভিডেন্সগুলো ছিল, কম্পিউটার এভিডেন্স যেগুলো ছিল, সেগুলো ডিজিটাল রেকর্ডগুলো সেগুলোকে লোপাট করার চেষ্টা হচ্ছে, এবং হার্ড এভিডেন্সের মধ্যে কিভাবে দেওয়ালটাকে ভাঙা থেকে শুরু করে একসাথে আপনি ভাবুন 5 জন আইপিএস অফিসার 5 ঘন্টার মধ্যে অকুস্থলে উপস্থিত হয়েছেন, 25 জনের বেশি ডাক্তার সেই কর্ডন এরিয়ার মধ্যে চলে গেছেন এবং সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এবং প্রামাণ্য দলিলগুলোকে যেভাবে ধামাচাপা দেওয়া একের পর এক সিরিজ ওয়েতে সেগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং আমরা সকলেই জানি যদি একটি সামান্য সঞ্জয় রায় অপরাধী হবে তাহলে তাকে বাঁচানোর জন্য পুরো গোটা এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে একসাথে এগিয়ে এসছে। তারা কেন কিছু তো একটা চাইছে। আজকে সুপ্রিম কোর্টের যে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে, আজকে চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিটটা মাত্র প্রাইমারি আমরা সবাই জানি 60 দিনের মধ্যে প্রামাণ্য দলিল হিসেবে পেশ করতে হয়। এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু এর মধ্যে এক পক্ষের উল্লাস শুরু হয়ে গেছে, আরেক দলের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আমি মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি যে যারা উল্লাস করছেন তাদের এটা বলার বাহুল্য যে এটা শুধু প্রাইমারি চার্জশিট, এরপরে একের পর এক আসছে। এখনও মনে রাখবেন মার্কশিটগুলো বাকি আছে। মার্কশিটগুলো যখন এক এক করে আসবে তো আর সেই 4টে অনার্স পাওয়া মার্কশিট না, যারা পরীক্ষা না দিয়ে মার্কশিট পেয়ে যাচ্ছে। আর স্কোরশিটটা দেখুন, আজকে টোরেনা ক্রসিংয়ে স্কোরশিটগুলো পুরো লেখা আছে 4টে ইয়েতে। একদিকে বাদিকে রয়েছে ব্লাড প্রেশার, তারপরে রয়েছে পালস রেট, তারপরে রয়েছে তাদের সিবিজি এবং লাস্টে রয়েছে ইউরিনারি কিটন বডি। আমি গতকাল রাতে ওখানে ছিলাম, কোনোভাবে সদর্থক ভূমিকা কেউ নিচ্ছে না। এবং এভাবে যদি তারা যেভাবে ঘন্টা বা 48 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আরও একজন অনশনে হয়তো যোগদান করবে আজকেই এই প্রোগ্রামের শেষ হওয়ার অব্যবহিত পরে, তার সুরাহা কোথায়? কিন্তু আজকে যেভাবে যে সুপ্রিম হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে এবং তার সাথে যে চার্জশিট পেশ করেছে, আমরা আশাবাদী। তা সত্ত্বেও বলবো যে কিছু কিছু মানুষ এই নেগেটিভ চেঞ্জ করার চেষ্টা করছেন। এবং রাধা গোবিন্দ কর আজকে নিশ্চয়ই আরজি কর আরেকটা কারণে হতাশ হবে, সেখানে জন্মগ্রহণ করেছেন একজন মুখপাত্র, তিনি এমনভাবে কথাবার্তা বলছেন যাতে মনে হচ্ছে যে তারা যুদ্ধে জয় করে গেছেন। এরপরে যখন সাপ্লিমেন্টারি চার্জশিটগুলো আসবে আমি নিশ্চিত যে প্রত্যেকে কান টানলে মাথাগুলো বেরোবে। বৃহত্তর মানে থ্রেড সিন্ডিকেট সাইডে রাখুন, সন্দীপ ঘোষের গ্যাং সাইডে রাখুন, এভিডেন্স টেম্পারিং গ্যাং সাইডে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ফোকাস সামাজিক জায়গাটা, অর্থাৎ আপনি খুব ভালো বলতে পারবেন, আমাদের সাথে এই মুহূর্তে রঞ্জন ভট্টাচার্য আছেন সাইকিয়াট্রিস্ট, তিনি আরও খুব ভালো বলতে পারবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা পুরোটা দোষ দিচ্ছেন ক্রাইম বেড়ে যাচ্ছে। আমাদের ইউটিউবে, আমাদের সিনেমায়, আমাদের সিরিয়ালে ক্রাইম বেড়ে যাচ্ছে বলে এই ধরনের প্রবণতা বাড়ছে আমাদের সমাজে, আমাদের বাংলায়। এর সাথে থ্রেড সিন্ডিকেট হোক বা সন্দীপ ঘোষদের হোক বা পার্কস্ট্রিট পিএসের যিনি এসআই, যিনি গ্রেপ্তার হয়েছিলেন, তিনি বোধহয় সারাদিন ইউটিউবে ক্রাইমই দেখতেন, সে কারণে বোধহয় তিনি ধর্ষণ করেছিলেন বা মলেস্টেশন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজব কয়েকটা কথা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর একের পর এক প্রতিক্রিয়াগুলো এবার আপনাদের রাত 8:30 থেকে শোনাবো। কোথাও যাবেন না, কারণ এ জিনিস মিস করা যাবে না। শুনুন প্রথম প্রতিক্রিয়া। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে।
ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা, আমি চাই। আমি জানি না রঞ্জন ভট্টাচার্য আপনি এই প্রশ্নটার উত্তর নেবেন না পাস করে দেবেন, নো কমেন্টস বলবেন, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এটার জন্য এই ইউটিউবের ভিডিও বা সিরিয়ালে এত ক্রাইম বেড়ে যাচ্ছে সেগুলোকে দোষ দিচ্ছেন, এবং বাচ্চা যারা রয়েছেন তারাই সব দেখে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। সন্দীপ ঘোষ কি বাচ্চা? সঞ্জয় রায় কি বাচ্চা? একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তারা কি বাচ্চা নাকি? দেখো, যত দোষ নন্দ ঘোষ ছাড়াও আরও দুটো কথা মনে রাখতে হবে যে আরজি করের ভূতপূর্ব অধ্যক্ষও একজন ঘোষ, আবার কিছু মুখপত্র আছে যারা কোট আনকোট ভুলভাল ঘোষ, কিন্তু সব ঘোষই খারাপ না। আমি এই মুহূর্তে যে অনুষ্ঠানে আছি, যাই সঞ্চালনা করছেন তিনিও একজন ভীষণ সর্বজন শ্রদ্ধেয় ঘোষ, যার ভিউয়ারশিপ 1 কোটিরও বেশি, সবাই দেখেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী হিসেবে কথা বলেছেন, তিনি তার পর্যবেক্ষণ বলেছেন। হেড অফ দ্য স্টেট হিসেবে সবসময় ডিফেন্ড করতে হয় কারণ তার বিরোধী পক্ষ রয়েছে, কিন্তু আজকে যদি পুরো ঘটনা প্রবাহ দেখা হয় তাহলে যে কোনো কিছু ঘটনা ন্যারেটিভ চেঞ্জ করা, সেখান থেকে প্রসঙ্গটাকে ঘুরিয়ে দেওয়া, অন্যের ঘাড়ে দোষ ফেলা, পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ বা পূর্ণাঙ্গ তদন্ত না করেও চটজলদি জাম্প টু কনক্লুশন বলা, বিশেষ করে বলতে পারি যে একটা মানুষের মধ্যে যখন এই জিনিসগুলো চলে, আপনি যদি সন্দীপ ঘোষকে দেখেন, আমি তাকে অনেক দিন থেকেই ব্যক্তিগতভাবে চিনি, তার নার্সিসিজম এবং তার যে বিভিন্ন রকমের নিজেকে জাহির করার প্রবণতা, এই নার্সিসিজম বা এই ক্লাস্টার বিতে 4টে অসুখ হয়: বর্ডার লাইন, হিস্ট্রিয়নিক, অ্যান্টি সোশ্যাল এবং নার্সিসিস্টিক। নার্সিসিস্টিকরা আত্মপ্রেম, সবসময় ক্ষমতা চায়, এবং কম বেশি পলিটিশিয়ানদের কিন্তু এই নার্সিসিজম রয়েছে। মজা করে আমরা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি হিটলারকে একটু মুড স্টেবিলাইজার দেওয়া হতো তাহলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধটাই ঘটতো না। তা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন এগুলো ন্যারেটিভগুলো তুলবেন, এবং দুঃখজনকভাবে এই যে গণ আন্দোলন, চিকিৎসকদের আন্দোলনের মধ্যেও রাজনীতির রং ছাপানোর চেষ্টা করছেন, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমরা জানি যে কুলতলিতেও যে ধর্ষণের ঘটনা ঘটেছে নাবালিকার, সেই পরিপ্রেক্ষিতে আজকে অটপসি হয়েছে জেএনএম কল্যাণীতে, এবং সেখানে এইমসের তত্ত্বাবধানে হচ্ছে। এই জাতীয় ঘটনাগুলো, হ্যাঁ আমি জানি 35,000 করে গণধর্ষণ হচ্ছে ভারতবর্ষে অ্যাজ পার দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। 28,000 থেকে একটা সময় সংখ্যাটা 30,000 গিয়েছিল বছরে, তারপর সেটা অর্থাৎ প্রতিদিন 80টা করে গণধর্ষণের ঘটনা ঘটছে। এবং তার সাথে আমরা যে এই অনুষ্ঠানটি করছি এর মধ্যে হয়তো সারা ভারতবর্ষে 4টি গণধর্ষণের ঘটনা ঘটবে, এবং দিস আর দ্য জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। কিন্তু কোথায় ভুলটা হচ্ছে তার বিরুদ্ধে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ না নেওয়া। আমরা ডিলে করছি জাস্টিস, এই যে উই ওয়ান্ট জাস্টিসের কারণটা হচ্ছে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। কেউ এই যে আজকে তরুণ প্রজন্ম, আমি তো কালকে গিয়ে শঙ্কিত যে আমি জানি না আর 24 ঘন্টা বাদে আর 48 ঘন্টা বাদে বিজয়ের আগে আমাদের ওখানে কোনো ক্যাটাস্ট্রফি না ঘটে যায়। কারণ যেভাবে দেখেছি ওরা একটা ওআরএস পর্যন্ত খাচ্ছে না, ফলের রস খাচ্ছে না, পুরো উপবাস করে আছে, বায়ো টয়লেট পর্যন্ত নেই তাদের ন্যূনতম জৈব চাহিদাটুকু পূরণ করার জন্য। তাহলে যখন এইরকমভাবে আস্ফালন চলছে এবং কোনো রকম সদর্থক বার্তা নেই, বেশ কিছু মিডিয়া হাউসের লোক, চলচ্চিত্র জগতের লোক, বিনোদন জগতের লোক কালকে এসেছিলেন, আমি রাত 12টা পর্যন্ত তাদের সাথে কথা বলেছি, কিন্তু কোনোভাবে এই ব্রেকিং দ্য আইস হচ্ছে না। কারণ এই যে বিচার চাই, 10 দফা দাবি, তার মধ্যে সদর্থক বার্তা যদি না থাকে তাহলে জুনিয়র ডাক্তাররা কারো কথা শুনবে না। আমাদের সিনিয়র ডাক্তাররা বারবার অনুরোধ করেছি এবং আমাদের এই মধ্যে আলোচনাও হয়েছে, হয়তোবা আমাদের পূর্ণ কর্মবিরতির ডাক না হলেও আস্তে আস্তে মাস রেজিগনেশনের পথে যেতে হবে। এছাড়া উপায় নেই, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, চিকিৎসকরা সর্বৈবভাবে আমরা ঐক্যবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অবজারভেশন সম্পূর্ণভাবে মেনে চলছি। কিন্তু সমস্ত রাষ্ট্রশক্তি এবং যারা শাসন ব্যবস্থায় রয়েছে, মন্ত্রী সহ সকল শাসক দলের নেতা, আমরা কিন্তু শাসক বিরোধী নই, কিন্তু আপনারা দয়া করে সদর্থক ভূমিকা গ্রহণ করুন এবং এটাকে ভাবুন যে রঞ্জনবাবু